স্বামীর সাথে নির্জন একটি বাংলোতে বেড়াতে যায় নীল, কিন্তু সেখানে গিয়েই খুন হয় মেয়েটির স্বামী। তবে আসল টুইস্ট তো আসে তখন যখন আরেকটি ছেলে এসে নিজেকে মেয়েটির স্বামী দাবি করে আর বলে সে যাকে এতদিন ধরে স্বামী ভাবছে সেই পৃথিবীতে এক্সিস্টই করে না। তাছাড়া এই মেয়েটি বাদে অন্য কেউ ওই খুন হওয়া লোকটিকে দেখেও নি। তাহলে খুন হওয়া লোকটি আসলে কে, কি রহস্য লুকিয়ে আছে এই গল্পে, সেটাই দেখব আজ। সিরিজের নাম চেকমেট। গল্পের শুরুতেই দেখা যায় একটা কাপলকে, যাদের মধ্যে একজনের নাম নীলাম আর আরেকজনের নাম পারাম। পারাম নীলকে বলে, কি ব্যাপার, তুমি হয়তো এটাই ভাবছো যে আমি তোমাকে দিনরাত টর্চার করার পর এখন কেন হঠাৎ আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে হানিমুনে নিচ্ছি। নীল বলে, না তেমন কিছুই না। পারাম তখন বলে, আমি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যা করেছি তা আমার উচিত হয়নি। আমি তোমাকে মারপিট করে এতদিন উচিত কাজ করিনি। আমি খুব খারাপ করেছি, তাই আমাকে পারলে প্লিজ মাফ করে দিও। তবে দেখো, এরপর থেকে আমি আর এমন কিছুই করব না। আমাকে আর একবার বিশ্বাস করে দেখতে পারো নীল। নীল তো তার স্বামীর থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে যায় আর সে কেঁদেই ফেলে। আর অনেক খুশি মনেই নীল তার স্বামীর সাথে ঘুরতে যেতে থাকে। ঠিক তখনই দেখা যায় পারাম একটা সিরিয়াল কিলারকে মেসেজ করে। এবার সে কেন তাকে মেসেজ করেছে আর কি কারণে করেছে তা তো আমরা পরেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আজ থেকে 20 দিন আগের দৃশ্য দেখি, যেখানে তানজরা জেলে ছিল সেই সিরিয়াল কিলার। আর এখানে আমরা জানতে পারি পারাম একজন পুলিশ অফিসার। পারামকে সিরিয়াল কিলার বলে, বস তোমার কথাতেই আমি এখন জেলে মরছি, তো আবার কিভাবে তোমার উপর বিশ্বাস করব? আমি আর এসব কাজ করতে পারবো না, আমাকে এবার মাফ করতে হবে। তখনই পারাম তাকে ভয় দেখিয়ে বলে, দেখ তোর উপর কিন্তু এমনিতেই অনেক কেস লেগে আছে। আমার কথা না শুনলে কিন্তু তুই এমনিতেও মরবি, তাই আমি যা বলছি তা চুপচাপ কর। তখন সিরিয়াল কিলার বাধ্য হয়ে বলে, আমাকে কি করতে হবে? পারাম বলে, তোকে কিছুই করতে হবে না, তুই শুধু আমি যেখানে বলবো সেখানে সময় মতো পৌঁছে যাবি, বাকিটা আমি দেখে নিব। দৃশ্য বর্তমানে আসে, যেখানে সিরিয়াল কিলার আসছিল বাইক নিয়ে। তো এরপরই পারাম আর নীল আসে একটা ফার্ম হাউসে। এবার পারাম নীলকে বলে, আমাদের জীবনে আগে যা হয়েছে হয়েছে, আর সেটা রিপিট হবে না। এখন থেকে আমাদের মধ্যে অন্য কেউ আসবে না, এখানে শুধু পারাম আর নীল থাকবে। নীল এই সব শুনছে আর অনেক বেশি সারপ্রাইজড হচ্ছে। সে তো আশাই করেনি যে পারাম এতটা বদলে যাবে, তাও এত তাড়াতাড়ি। তো নীল বলে, শুধু তুমি আর আমি, অন্য কেউ না? এমনকি সেও না? পারাম বলে, না। তো এখানে যে তারা কার কথা বলছে তা তো পরেই জানা যাবে। তো এদিকে আমরা গোয়াতে ডলি নামের একটা মেয়েকে দেখি। তাকে কেউ একজন মেসেজ করে বলে ভিয়ান ফার্ম হাউস চলে যেতে, আর বর্তমানে পারাম আর নীলও সেখানেই আছে। তো এই ডলি হচ্ছে পারামের গার্লফ্রেন্ড। তো ডলি হঠাৎ প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরই পারাম তার থেকে টাইম নিয়েছে, কারণ ডলি পারামকে হুমকি দিয়ে বলেছে, যদি তুমি নীলকে আমাদের পথ থেকে না সরাও তাহলে আমি পুরো দুনিয়ার সামনে বলে দিব যে তুমি একটা নির্যাতনকারী হাজবেন্ড এবং একজন কাপুরুষ বয়ফ্রেন্ড, যে তার গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করার পর সবার সামনে একসেপ্ট করার ক্ষমতা রাখে না। তো বর্তমানে ডলি নিজের সাথে করে বন্দুক আনে আর বলে, পারাম তুমি আমাকে ডাবল ক্রস করে ভালো করছো না, অনেক হয়েছে। যদি এবার তুমি নীলকে মারতে না পারো তাহলে আমি নিজেই তাকে মেরে দিব। আর এদিকে পারাম আর নীল তো একসাথে কিছু পার্সোনাল সময় কাটায়, যেখানে নীল তো অনেক খুশি ছিল। তো সে তারপর সুস্মিতাকে কল করে আর বলে, আমার কুরিয়ার আসতে পারে, তুই একটু সেটা রিসিভ করে নিস তো। সুস্মিতা বলে, আচ্ছা, তবে সেখানে কি সবকিছু ঠিক আছে? মানে হঠাৎ করে এইভাবে পারাম নিয়ে গেল, তোকে আবার কিছু করছে না তো? নীল তখন হেসে বলে, না, সে একদম আমার সাথে পারফেক্টলি আছে, কোনো সমস্যাই নেই এখানে। তবে আমি একটু কনফিউজড যে এত তাড়াতাড়ি তাকে বিশ্বাস করব কিনা। তবে যাই হোক, আমি তো খুব খুশি তার সাথে, আমি শুধু চাই সবকিছু এইরকমই থাক। তো কিছুক্ষণ পরই পারাম আসে আর নীলকে বলে, তুমি রেডি হয়ে পড়ো, তোমার জন্য আজ অনেকগুলো সারপ্রাইজ আছে। নীল তো এটা শুনে খুব খুশি হয়ে যায় আর দ্রুত তৈরি হতে থাকে। আর ঠিক তখনই 11টা বাজতেই কিলার এবং ডলি ফার্ম হাউসের ভেতরে আসতে শুরু করে। পারামও তখন কোথায় যেন চলে যায়। নীল সেজেগুজে বাইরে তাকায় আর তখনই সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। নীলের পেছন পেছন কিলারও আসে
আর উপর থেকে ডলি এদেরকে দেখতে থাকে। তো তখন দেখা যায় নীল পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিলার তার কাছাকাছি আসতেই সে কিলারের মাথায় আঘাত করে বসে। কিলার সাথে সাথে বেহুশ হয়ে যায়। তখনই নীল সেখান থেকে কোনো মতে পালিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। তো এরপর সে পুলিশকে বলে, আমার স্বামী এসিপি পারাম, তাকে খুঁজে পাচ্ছি না, আর আমাকেও কেউ একজন মারতে চাইছিল, তবে আমি কোনো মতে পালিয়ে এসেছি, প্লিজ আমার স্বামীকে খুঁজে আনুন, আমার অনেক চিন্তা হচ্ছে। এখন পুলিশ অফিসার যেহেতু পারামকে চিনত, তাই তারা দ্রুত আসে ফার্ম হাউসে। আর এখানে এসেই দেখে পুরো ফার্ম হাউসে আগুন লেগে আছে। নীল তো আগুন দেখেই প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তো এরপরই পুলিশ অফিসার পুরো ফার্ম হাউস চেক করে দেখে যে সেখানে তো কোনো বডি নেই, অর্থাৎ পারাম এখানে নেই, হয়তো সে কোথাও লুকিয়ে আছে নিজের সেফটির জন্য। তারপরই পুলিশ অফিসার নীলকে বলে, ম্যাডাম আপনি এখন বাড়ি চলে যান, কারণ এখানে আপনি সেফ নন, আর আমরা পারাম স্যারকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করব। তো এরপরে নীল চলে আসে মুম্বাই। সে তার ঘরে গিয়ে দেখে শেখার নামের একজন লোক তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে নীল একটু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, কে তুমি, আমার ঘরে কি করছো? শেখার বলে, আমি তোমার হাজবেন্ড শেখার, তুমি অসুস্থ, তাই তোমার শরীর ঠিক নেই। এসব শুনে নীল বলে, কি বলছো কি, তুমি আমার হাজবেন্ড কিভাবে হবে? আমার হাজবেন্ড তো পারাম, দূরে থাকো আমার থেকে, একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, নীল আর পারামের বিয়ে হয়েছে। তারা দুজন এই বাড়িতে একসাথে আসে আর পারাম নীলকে বলে, তোমার অতীতে কি হয়েছে তা যেন এখানকার কেউ না জানতে পারে, তুমিও বলবে না, ঠিক আছে? নীল বলে, ঠিক আছে, আমি কখনো এসব নিয়ে কথাই বলবো না। তারপরে নীল আর পারাম বাড়ির ভেতরে আসে আর তাদের খুব সুন্দর করে বরণ করা হয়। তাদের একসাথে ছবিও তোলা হয় আর সেটা দেয়ালে টাঙানো হয়। তবে বর্তমানে দেখা যায় সেই ছবির মধ্যে পারামের জায়গায় এখন শেখার আছে। নীলের তো এসব দেখে মাথাই খারাপ হয়ে যায়। সে অনেক চেঁচামেচি শুরু করে আর বলে, তুমি আমার হাজবেন্ড পারামকে কিছু করেছো, আমি নিশ্চিত তুমিই করেছো, তাই না? বলো সে কোথায় আছে? কিন্তু শেখার বারবার বলে, এইসব তুমি কি বলছো? পারাম নামের কেউ তো আমাদের জীবনে কখনো আসেইনি। তো এরপরই নীল বাইরে এসেও হেল্প চায়, সবার কাছে বলে। তখনই সেখানে আসে সুস্মিতা আর নীল তাকে বলে, তুমি তো চেনো পারামকে, বলো, দেখো কে একজন শেখার নামের এসে বলছে সে নাকি আমার হাজবেন্ড, তুমি একটু সবাইকে বলে দাও আমার হাজবেন্ড পারাম, ওই শেখার নয়। সুস্মিতাও তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে পারাম? আমি তো কোনো পারামকে চিনি না, এইসব তুমি কি বলছো নীলিমা? তখনই দেখা যায় সুস্মিতার হাজবেন্ডও সেখানে আসে আর সেও বলতে থাকে, তোমার স্বামী তো শেখার, এই পারামটাকে? নীল বলে, কি বলছো কি, তোমরা তো আমার স্বামীকে চেনো, আমার স্বামী পারাম, আর কথাও তো হয়েছে তোমাদের তার সাথে, তাহলে এখন এইসব কেন বলছো? তখনই সেখানে আসে শেখার আর বলে, নীল অনেক হয়েছে, এবার চলো তো, তোমার মেডিসিন আছে, তোমাকে সেটা খেতে হবে। নীল বলে, আমি কোথাও যাব না, তোমরা সবাই মিথ্যা কথা বলছো, সব জেনে শুনে এইরকম করছো, কেন করছো তোমরা এরকম? তখনই সেখানে সেই কিলার আসে আর বলে, সব ভুল আর তুমিই ঠিক, তাই তো? নীল তো তাকে এখানে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তো তাকে আঘাত করে পালিয়েছিল, তাহলে সে এখানে কিভাবে আসলো? নীল বলে, তুমি আমাকে চেনো? কিলার বলে, কেন চিনব না, আমি তোমার প্রতিবেশী আর 3 বছর ধরে তোমাকে চিনি, প্রফেসর কেতান দাস আমি, তুমি তো আমাকে চিনতে পারছো, এটাই অনেক। নীল তখন বলে, তোমরা আসলে সবাই মিলে আমাকে মারতে চাইছো, তাই না? কিন্তু তোমরা পারবে না, আমি আমার হাজবেন্ড পারামকে ঠিকই খুঁজে বের করবই করব। এই কথা বলেই নীল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শেখার আশেপাশের লোকদের কাছে সরি বলে নীল যাই করেছে তার জন্য। তবে ঠিক তারপরেই দেখা যায় শেখার আয়নার সামনে গিয়ে নিজের মাথায় লাগিয়ে রাখা নকল রক্ত মুছে ফেলে। আর ওইদিকে কেতানো তার মাথার যে আঘাত ছিল নীলের দেওয়া সেটা সে ঢেকে রেখেছিল। এর মানে নীল হয়তো সত্যিই বলছে। তবে এই গল্পের টুইস্ট আছে অনেক, যা প্রতি মুহূর্তে মনে হবে রিভিল হয়ে গেছে, কিন্তু আসল টুইস্ট রিভিল হবে গল্পের একেবারে শেষে। যাই হোক, এরপর দেখা যায় নীল বসে বসে কান্না করছে আর পারামকে নিয়েই চিন্তা করছে। সে বুঝতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে,
কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কিছুই বুঝতে পারছে না নীল। তারপরে নীলের মনে পড়ে ডলির কথা। ডলি তো পারামের গার্লফ্রেন্ড ছিল, তাই হতে পারে সে তাকে হেল্প করবে। তো তার মানে নীল ডলির কথা আগের থেকেই জানতো। এজন্যই সে হয়তো হানিমুনে যাওয়ার দিন তার কথাটা বলেছিল যে তাদের মধ্যে সে আসবে না। তো যাই হোক, নীল তাড়াতাড়ি করে ডলির কাছে যায় আর তাকে বলে, পারামকে আমি খুঁজে পাচ্ছি না, সে হঠাৎ করে হারিয়ে গেছে আর এখন একজন অচেনা কেউ আমার হাজবেন্ড বলে দাবি করছে। প্লিজ তুমি আমার হেল্প করো। ডলি বলে, কি বলছো কি? পারামকে খুঁজে পাচ্ছ না, তার উপর অন্য কেউ নিজেকে তোমার হাজবেন্ড দাবি করছে? এটা নিশ্চিত কোনো ষড়যন্ত্র হবে পারামের বিরুদ্ধে। চলো তো, আমি যাচ্ছি তোমার সাথে। এরপরে ডলি আর নীল আসে শেখারের কাছে। শেখার দরজা খুলেই বলে, নীল তুমি ঠিক আছো তাহলে? আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখনই ডলি বলে, শেখার তোমার কি মাথা খারাপ? এইভাবে তুমি তোমার স্ত্রীর খেয়াল রাখো? যদি কিছু হয়ে যেত তার? নাও তাকে দেখে শুনে রাখো। নীল তো আবারও অবাক হয়ে যায় ডলির কথায়, কারণ একটু আগেই তো ডলি পারামকে চিনল। তাহলে এখানে এসেই শেখারের মতো কেন কথা বলছে? তো ডলি নীলকে শেখারের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। ডলির ফেস দেখেও মনে হয় সে কিছু তো লুকিয়ে রাখছে। তো এরপরই নীলকে শেখার ভেতরে নিয়ে আসে আর বলে, নীল তোমার তো সব মনে পড়ছে, তাই তো ডলির বাড়ি পর্যন্ত যেতে পারলে, তাহলে তুমি আমাকে কেন মনে করতে পারছো না? নীল বলে, তাহলে কি সত্যিই পারাম আমার মনের ভুল? এরপরে নীল কিচেনে দেখে কেতানকে, সে মুরগি কাটছে। শেখার বলে, দেখো কেতান তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করছে, তোমার তো খুব পছন্দ। আর তোমার মনে আছে আমরা একসাথে ডিনার করতাম? কি হলো, মনে আছে তো? নীল তখন ভয় পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তো তারপর তারা তিনজন একসাথে খাবার খায় আর নীল এসে নিজের রুমে ভয়ে কাচুমাচু হয়ে থাকে। সবকিছু তার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। তার সাথে যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এরপরই সে মনে মনে বলে, এখানে কিছু তো খেলা হচ্ছে যার সাথে সবাই মিলে আছে, তবে আমাকে বেঁচে থাকতে হলে এই খেলাটা বুঝতে হবে। আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তো তারপর পরদিন সকালে শেখার নীলকে নিয়ে শপিং করতে আসে। নীল বলে, এই শপিং তো শেখারের বাহানা, আসলে এটাও হয়তো একটা খেলার অংশ। এখানে যে কোনো কিছুই হতে পারে, তাই আমাকে অনেক সাবধান থাকতে হবে। তো তখনই নীল দেখে সেখানে পারাম, আর নীল পারামকে দেখে শেখারের থেকে গাড়ির চাবি নিয়ে তাড়াতাড়ি চলে আসে একটা জঙ্গলে। আর এখানে এসেই নীল একটা কবর খোঁড়ে আর দেখতে পায় সেখানে একটা লাশ। এবার নীল একটা কথা বলে চমকে দেওয়ার মতো। সে বলে, পারাম তোমার লাশ তো এখানেই আছে, তাহলে সেখানে তুমি কিভাবে আছো? তুমি বেঁচে আছো কিভাবে? আমি তো আমার নিজের হাতে তোমাকে মেরে কবর দিয়েছি, তাহলে আমি আজ কাকে দেখলাম? এটা কিভাবে সম্ভব? তো এর মানে এখানে একটা বিষয় তো পরিষ্কার যে নীলও কিছু না কিছু লুকিয়ে রাখছে, আর সে পারামকে খোঁজার জন্য যে পাগলামি করেছে তা তার নাটক ছিল। সামনে গিয়ে আরো কত টুইস্ট আসে এবার সেটাই দেখার পালা। তো এবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। পারাম নীলকে টর্চার করছে তার খাবার সঠিকভাবে না দেওয়ার জন্য, আর এইসব পারামের রোজকারের কাজ ছিল। বর্তমানে নীল লাশটা দেখে বলে, পারাম তোমাকে তো আমি মেরে এখানে কবর দিয়েছি, তাহলে তোমাকে আমি আজ কিভাবে দেখলাম? আর তুমি বেঁচে থাকলে এই লাশ কার? নীল তখন লাশের বডি থেকে একটা বন্দুক পায়। আর এবার দৃশ্য যায় সেই ভিয়ানা ফার্ম হাউসে। যখন পারাম নীলকে বলে আজ তার জন্য অনেক সারপ্রাইজ আছে, তখনই নীল দরজার বাইরে কথা বলতে শোনে পারামকে। পারাম সেই কিলার যার আসল নাম সিক্কি তাকে বলে যে তুই ঠিক 11টা বাজলেই উপরে যাবি, আমি যাব নীলকে বাঁচাতে, কিন্তু পরে নাটক করব বেহুশ হয়ে গেছি, সেই সুযোগেই তুই নীলকে মারবি আর খুব বাজেভাবে তাকে মেরে ফেলবি। সিক্কি বলে, আপনি চিন্তা করবেন না বস, আমি তাকে টুকরো টুকরো করে মারবো। পারাম বলে, যেভাবেই মার, তবে নিশ্চিত করবি তার চিৎকারে যেন এই বাড়ি কেঁপে ওঠে। আমি তাকে খুব বেশি ঘৃণা করি। এইসব নীল শুনে অনেক কষ্ট পায়, আর যখন পারাম ঘরে আসে তখন সে পারামকেই গুলি করে মেরে ফেলে। বর্তমানে নীল বলে, আমি তো তোমাকে মেরেছি, তবে এবার দেখতে হবে সে কে যাকে আমি আজ দেখেছি। এরপরই নীল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
আর বলে পারাম মারা গিয়েছে, আর যে শেখার আমার স্বামী দাবি করছে সে হচ্ছে সিক্কির বন্ধু। এই সিক্কি আমাকে যে কোনো সময় মেরে দিবে। তার মানে কি শেখারও আমাকে মারবে? না না, আমাকে বাড়ি ফিরলে হবে না। কিন্তু আমি কি করব? তখনই সেখানে সিক্কি গাড়ি নিয়ে আসে আর নীলের গাড়িতে শুট করে বলে, তুমি শেখারকে একা রেখে ঘুরে বেড়াচ্ছ। নীল বলে, দেখো তুমি সিক্কি হও বা কেতান, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে দয়া করে মেরো না। সিক্কি বলে, অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, তাহলে কিভাবে ছেড়ে দিই বলো তো? তো এরপরই দেখা যায় সিক্কি গাড়ি থেকে নেমে অনেকগুলো গুলি করে নীলের গাড়িতে। তারপর নীলকে হুমকি দিয়ে বলে, চুপচাপ শেখারের কাছে ফিরে যাও, শেখারই একমাত্র তোমার বেঁচে থাকার মাধ্যম, না হলে পরের গুলি সোজা তোমার মাথায় মারবো। এরপরে নীল বাড়ি এসে শেখারকে বলে পানি দিতে। শেখার পানি এনে দেয় আর নীল পানি খাওয়ার পর তাকে বলে, আমাকে জিজ্ঞেস করবে না আমি কোথায় ছিলাম আর আমার আঘাতই বা লাগলো কিভাবে? শেখার বলে, ঠিক আছে জিজ্ঞেস করছি, কিভাবে হলো এইসব? নীল বলে, আমার উপর কেতান হামলা করেছিল, দেখছো তো গুলি করে গাড়ির কি অবস্থা করেছে। পুলিশ যে কোনো সময় আসবে। শেখার বলে, আসুক, আমিও পুলিশকে বলবো তুমি খুব অসুস্থ। নীল বলে, তুমি আর সিক্কি মিলে এইসব করছো তাই না? আর তুমি খুব ভালো করেই জানো যে কেতানি সিক্কি, তাই না? তুমি পারামার ডলি তাদের ব্যাপারেও সব জানো, আর তোমরা আমাকে সবাই মিলে মারার চেষ্টা করছো। শেখার বলে, না আমি চেষ্টা করছি না, বরং আমি করে ফেলেছি। এই যে এখন পানি খেয়েছো তাতে বিষ ছিল, তোমাকে আমি ঠিক সেভাবেই মারবো যেভাবে তুমি এসিপি শেখার সাইগালকে মেরেছো। নীল তখন দৌড়ে গিয়ে বমি করে, তবে তখনই তাকে সিক্কি এসে পানিতে ডুবিয়ে মেরে দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় নীল মাটিতে পড়ে আছে, তবে সে বেঁচে আছে। তার সামনের চেয়ারেই বসে আছে পারাম। পারাম বলে, নীল তুমি তো ফাইটার দেখছি। নীল বলে, তোমাকে তো আমি মেরে ফেলেছি, তাহলে তুমি কিভাবে বেঁচে আছো? আর সেই লাশ কার? পারাম বলে, তুমি আমাকে কখনোই মারতে পারবে না, আর একা একা তো অবশ্যই না। নীল বলে, কে ছিল তাহলে সেই রাতে, আর কেন আমার জীবনের সাথে খেলছো? কি চাও তুমি আমার থেকে? পারাম বলে, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু পরের প্রশ্নের উত্তর তুমি নিজে দিবে। তোমার কি মনে হয় সেই রাতে আমার আর সিক্কির কথা কিভাবে শুনেছিলে? ভুলে? না, এটা আমাদের প্ল্যানেরই একটা পার্ট ছিল। আমরা ইচ্ছা করেই তোমাকে সেই কথাগুলো শুনিয়েছিলাম। তোমার কি মনে হয় সেই লোডেড বন্দুক যা তুমি পেয়েছিলে সেটা আমি কি এমনি এমনি রেখেছি? না, এটাও আমি নিজ ইচ্ছায় রেখেছি, যাতে করে তুমি সেটা হাতে তুলে নাও। সেই সব কিছুই আমার প্ল্যানের একটা পার্ট ছিল। তারপরই ফ্ল্যাশব্যাক দেখা যায়, সে রাতে পারামকে গুলি করার পর সিক্কি আসে আর নীল সিক্কির থেকে পালিয়ে যায়। তখনই পারাম উঠে পড়ে, কারণ তার কিছুই হয়নি। এরপরই সে ডাক দেয় ডলিকে, আর ডলি একজনকে মেরে তার লাশ নিয়ে আসে। এরপর তারা বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আবারও আসে নীল, আর এসেই ওই পুড়ে যাওয়া বডিটা নীলের মনে করে সেটাকে কবর দিয়ে দেয়। তো বর্তমানে নীল বলে, তুমি এইসব কেন করলে আমার সাথে? আমি যা করেছি নিজেকে বাঁচাতে করেছি, কিন্তু তুমি নিজের স্ত্রীর সাথে এসব করে কি মজা পাচ্ছ? পারাম বলে, আমি এসব করে কোনো মজা পাচ্ছি না, আর নাই আমার কোনো শত্রুতা আছে তোমার সাথে। তোমার সাথে যা কিছুই হচ্ছে এই সব কিছুর জন্য তুমি নিজেই দায়ী। তুমি এই গেম শুরু করেছো, তুমিই আসলে এই খেলার স্টার। এবার তুমি আমাকে বলবে কেন এই খেলা তুমি শুরু করেছো? নীল বলে, পারাম তুমি কোন খেলার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন করছো এরকম, আর আমার সাথেই কেন? পারাম বলে, তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি নিজে দিবে, তবে তার জন্য আমাদেরকে একটু অতীত থেকে ঘুরে আসতে হবে। আমাদের সেখানে যেতে হবে যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়। তো দেখা যায় একদিন পারাম একটা পতিতালয়ে রেইড করে, আর সেখানে সে প্রথমবার বেহুশ অবস্থায় পায় নীলামকে। তো বর্তমানে পারাম নীলকে বলে, তোমাকে প্রথম দেখাতেই আমি বুঝতে পারি যে তুমি আমার অনেক কাজে আসবে। তো তুমি এবার আমাকে সত্যি বলো যে তুমি কোথা থেকে এসেছিলে সেখানে, কারণ তুমি আমাকে মিথ্যা বলেছিলে যে তুমি অনাথ, তোমার কেউ নেই, আর তোমার আত্মীয়রা বিক্রি করেছিল তোমাকে সেখানে। এবার সত্যি কথা বলো, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এসব শুনে নীল বলে, আমি সত্যিই কিছু জানি না, আমি প্রথম চোখ খুলেই তোমাকে দেখেছি, আর তখন আমার অন্য কোনো কিছুই মনে ছিল না পারাম, তাই আমি মিথ্যা বলেছি তোমাকে। আমি নিজেই জানি না আমি কে আর কোথা থেকে এসেছি। পারাম তখন রেগে মেগে বলে, কেন তোমার মনে নেই? আর সত্যিই কি মনে নেই? এটা কি করে হতে পারে? নীল বলে, সত্যিই আমার কিচ্ছু মনে নেই। তো এবার দেখা যায়
পারাম নীলকে আসলে কনফেস করাতে চাইছিল তার করা কোনো একটা ক্রাইমের ব্যাপারে, কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে যা দেখছিল পারামের ডিপার্টমেন্টের লোকেরা। সেখানে শেখারও আছে, আর শেখারও একজন পুলিশ অফিসার। তো শেখার বলে এটা কিভাবে সম্ভব, তার কিছুই মনে নেই। আর একজন অফিসার বলে সত্যিই কি তার ২৬ বছরের স্মৃতির মধ্যে কোনো কিছুই মনে নেই? দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা মিকি নামের একজন লোককে দেখি যে চাঙ্গিজ নামের একটা লোককে রক্তাক্ত অবস্থায় টেনে আনে নীলের কাছে। নীল তো সেখানে ভয়ে কাচুমাচু হয়ে বসেছিল। তো মিকি বলে তুই এই চাঙ্গিজকে মেরেছিস তাই না? নীল বলে সে আমাকে জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই মিকি নীলকে মারে আর বলতে থাকে তুই সেখানে যাবি যেখানে আমি তোকে পাঠাবো, বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি শেষ করে দিব, মাথায় রাখবি। নীল তো তখন খুব কান্নাকাটি করে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে নীল বারবার বলছিল সে সত্যি কিছুই জানে না, তাই পারাম তাকে ভয় দেখায় শুট করার, কিন্তু তাও সে কিচ্ছু বলে না। এবার পারাম তাকে ছেড়ে দিয়ে বলে তুই যদি সত্যিই কিছু মনে করতে না পারিস তাহলে যা, নিজের অতীতে যা, আর সেখানে গিয়ে খোঁজ কর তুই কে আর তুই কি করেছিস। তো নীল এরপর সেখান থেকে বেরিয়ে কিছু মনে করে চলে যায় সেই খোঁজে। আড়ালে থেকে পুলিশ ফোর্স তাকে ফলো করছিল। পারাম এসে তখন তার সিনিয়র অফিসারকে বলে স্যার, আমার মনে হয় আমরা অনেক বড় ভুল করেছি তাকে ছেড়ে দিয়ে। আমরা যা সন্দেহ করছি যদি সে ওই মহিলাই হয়ে থাকে তাহলে কিন্তু বাইরে গিয়ে নিলাম পালিয়ে যাবে, পরে আবারও কাউকে শেষ করতে পারে, তাই তাকে উচিত গ্রেফতার করে শাস্তি দেওয়া। সিনিয়র অফিসার বলে তুমি কেন অস্থির হচ্ছ? আমি তো সেটাই দেখতে চাইছি সে ওই মহিলা কিনা যা আমরা সন্দেহ করছি। তুমি কি এই জন্য ভয় পাচ্ছ যে এই মহিলা আবার তোমার স্ত্রী নিলামি কিনা, যাকে তুমি মারার পরিকল্পনা করেছিলে? কারণ যদি এই মেয়ে যা বলছে তা সত্যি হয় তাহলে তো সে তোমার স্ত্রী নিলাম, আর আমাদের সাসপেক্ট সে নয়। আর আমি জানি তুমি যে নিলামকে মারার চেষ্টা করেছিলে, আমি ছিলাম বলে তোমার খুন করার পরিকল্পনা চেঞ্জ হয়েছিল। তো তারপরই ফ্ল্যাশব্যাক দেখা যায় যেদিন পারাম সিক্কিকে বলেছে নীলকে খুন করার কথা, সেদিনই স্যার এসে এটা শুনে নেয় আর পরে পারামকে একটা রুমে এনে দেখায় সিক্কির সাথে তার বলা কথাগুলোর প্রমাণ। পারাম বলে এখন কি আমাকে আপনারা গ্রেফতার করবেন? অফিসার বলে না, তোমাকে আমরা গ্রেফতার করব না যদি তুমি তোমার মার্ডারের পরিকল্পনাটাতে একটু চেঞ্জ আনো আমার বলা কথা অনুযায়ী। তো এবার স্ক্রিনে দেখানো হয় প্রজেক্ট কেয়ারটেকার। এই কেয়ারটেকার এমন একজন মহিলা যে অনেকগুলো ফ্যামিলিকে খুন করেছে। সে একজন সিরিয়াল কিলার, আর তার একটা ছবি আঁকা হয়েছে যার মাধ্যমে পুলিশ অফিসাররা সন্দেহ করছে নিলামকে। পারাম বলে না স্যার, এই সব সম্ভব নয়, কারণ নিলাম তো আমার রাগ থেকেই নিজেকে বাঁচাতে পারে না, তাহলে সে সিরিয়াল কিলার কিভাবে হবে? এইটা অসম্ভব। অফিসার বলে সিরিয়াল কিলারের মাইন্ড সেটআপ বোঝা খুব কঠিন। এরা নিজেদের ক্রাইম খুব চালাকির সাথে লুকিয়ে রাখতে পারে, তার জন্য তারা যে কোনো রূপ নিতে পারে, এমনকি ভোলা ভালা নিলামেরও। তাই আমাদেরকে ব্যাপারটা নিশ্চিত করতে হবে, আর সেজন্যই আমরা একটা প্ল্যান করছি। সেই মতনই তুমি কাজ করো। আমরা দেখব নিলাম কতটা কি চালাকি করতে পারে, আর সে ঠিক কতটা বোকা হয়ে থাকার অভিনয় করছে। বর্তমানে পারাম সিনিয়র অফিসারকে বলে স্যার, এইসব করেই বা কি লাভ হলো? নিলাম তো বলেই দিল তার কিচ্ছু মনে নেই, সে তো নিজেকে সেভ করে নিয়েছে। শেখার বলে স্যার, এমনও তো হতে পারে নিলাম সত্যি বলছে, আর সে সত্যি সত্যি সেই কেয়ারটেকার নয় যাকে আমরা খুঁজছি। তো তারপরে একজন অফিসার এসে জানায় নিলাম মিকিকে যে জেলে রাখা হয়েছিল সেখানে গিয়েছে। এদিকে নিলাম মিকি কোথায় আছে সেটা ওই জেল থেকে জেনে আসে, আর এসেই মিকিকে মাথায় মেরে তুলে আনে। মিকি বলে আমাকে হসপিটালে নিয়ে যা, আমার অনেক রক্ত বের হচ্ছে, আমি মরতে চাই না, আর তুই কেন আমাকে মারতে চাস? নিলাম বলে আমার কিছু কথা জানার আছে, এরপরই তোকে হসপিটালে পাঠাবো। তো তারপরে নিলাম গাড়ি থামিয়ে একটা জায়গায় আনে মিকিকে আর বলে তুই চুপচাপ বলে দে আমার আসল নাম কি, আর আমাকে কোথা থেকে তুলে এনেছিলি। এই মুহূর্তে আমার জীবন ঝুঁকিতে আছে, আর তুই একমাত্র লোক যাকে আমি মনে করতে পেরেছি, তাই বল আমার আসল নাম কি? মিকি বলে আমি সত্যিই তোর আসল নাম জানি না, তবে আমি কানপুর থেকে তোকে পেয়েছিলাম। তো তারপরে নিলাম মিকিকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় হসপিটালে, আর এই সব কিছুই ফলো করছিল একজন অফিসার। অফিসার বলে তার কি সত্যি কিছুই মনে নেই, নাকি আমাদের ইচ্ছে করেই বোকা বানাতে চাইছে? কিছুই বুঝতে পারছি না। এদিকে নিলাম কানপুরে যাওয়ার জন্য বাসে ওঠে। সে জানতে পেরেছে কানপুরের একটা এনজিওতে সে ছিল। তো বাসে বসে নীলকে ফলো করছিল সিক্কি, কারণ তাকেও সিনিয়র অফিসার রণদীপ অর্ডার দিয়েছে।
এদিকে পারাম রণদীপকে বলে, স্যার যদি নীলাম ধরা পড়ে তাহলে আমার সাথে আপনারা এরপর কি করবেন? রণদীপ বলে, তুমি এতদিন ধরে যত রকমের অন্যায় করেছো, ক্রাইম করেছো, সেই সমস্ত কিছুর হিসেব তোমাকে দিতে হবে। আর এইবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সত্যি কথা বলতে আমি চাই না তোমাকে বাঁচাতে, কারণ তুমি এখন আর আমার কোনো কাজেই আসবে না। একবার নীলাম ধরা পড়ুক, তারপর দেখবে তোমার সাথে কি কি হয়। একথা বলে রণদীপ চলে যায় আর পারাম রেগে মেগে তাকে গালিগালাজ করে। এই সব কিছু দূর থেকে শেখারও দেখে। এরপর রণদীপ যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখনই তার গাড়িতে একজন কালো হুডি পরা কেউ শুট করে উড়িয়ে দেয়। তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রণদীপ। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় হসপিটালে রক্তাক্ত অবস্থায় নীলাম ভর্তি হয়েছে। আর তখনই একজন লোক বলে, এই মেয়ের সমস্ত দায়িত্ব আমাদের এনজিও নিবে। দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে নীল এনজিও অফিসার আরজিতের বাড়ি আসে আর বলে, আমাকে মনে আছে তো? আচ্ছা এখানে একটু বলে রাখি, নীলামকে আমি মাঝে মধ্যে বলার সুবিধার্থে নীল বলে বলছি, তাই কেউ কনফিউজড হয়ে যাবেন না। যাই হোক, আরজিত তার স্ত্রী বাচ্চাকে ঘরে নিয়ে এবার লক করে আর নীলের গলা চেপে ধরে বলে, তুই এখানে কি করছিস? নীল তখন আরজিতকে মেরে বলে, দেখ আমার পেছনে মুম্বাই পুলিশ পড়ে আছে, তাই আমাকে বল কোথা থেকে তুই তুলে এনেছিলি আমাকে, না হলে আমি তোকেই মেরে দিব। পুলিশ অফিসার আমাকে ভাবছে আমি নাকি সিরিয়াল কিলার, আর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, তাই সত্যি সত্যি বল আমাকে কোথা থেকে এনেছিলি। যদি না বলিস তাহলে আমি সত্যি সিরিয়াল কিলার হয়ে তোর ফ্যামিলিকে শেষ করে দিব। আরজিত বলে, আমি তোমাকে কল্যাণী হসপিটাল থেকে এনেছিলাম। তো তারপরে নীল সেখান থেকে চলে যায় আর তাকেও ওই অফিসার এবং সিক্কি ফলো করছিল। তারা এবার সত্যি মানতে শুরু করেছিল হয়তো নীল সত্যিই বলছে। তো এখানে সিক্কিকে একটা অজানা ছেলে কয়েকবার কয়েকটা জায়গায় বলে, দেখিস তোকে তোর ওই অফিসার পারাম ডাবল ক্রস করবে, তুই তার হাতেই মারা পড়বি। আজ সে রণদীপকে শেষ করেছে, কাল তোকেও করবে, তাই সাবধান হয়ে যা। এইদিকে শেখার সব পুলিশ অফিসারকে বলে, রণদীপ স্যার কোথায় আছেন বা তার সাথে কি হয়েছে এই বিষয়ে এখনই কাউকে জানানো যাবে না, আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে স্যার কোথায় আছেন। তখন একজন অফিসার বলে, গাড়ি দেখে মনে হচ্ছে স্যারের সাথে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু স্যার কোথায় তা আমাদের কারোরই জানা নেই। শেখার বলে, হ্যাঁ ঠিক সেই কারণেই আমি বলছি এই বিষয়টি সিক্রেট থাকবে আপাতত। তো শেখার এখানে সন্দেহ করছিল পারামকে, কারণ পারাম তো অনেক ক্রাইম করেছে, সেগুলো ধামাচাপা দিতেই হয়তো ডিআইজি স্যারকে কিছু করেছে সে। পারাম আবার এই কথা সম্পূর্ণভাবেই মানা করে দেয়, কারণ সে কিছুই করেনি, এটা তার দাবি। তার মতে সবকিছু নীলেরই কাজ। এইদিকে আমরা সেই কালো হুডি পরা ব্যক্তিকে দেখি, যে এখন ডলির কাছে এসে বন্দুক তাক করে, আর ডলি তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে শেখার খবর পায় যে সিক্কিও পালিয়ে গেছে, তাই সে আরো টেনশনে পড়ে যায় আর এবার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ সে পালিয়েছে মানে কোনো ক্রাইম অবশ্যই করবে। তো এইদিকে নীল আসে কল্যাণী হসপিটালে নিজের রিপোর্ট চেক করতে, যেখানে সে দেখে তার মাথায় অনেক গভীর আঘাত আর তাকে 2 বছর আগে কোনো কারণে কেউ একজন গুলি করে দিয়েছিল। নীলাম এইসব দেখে খুবই ঘাবড়ে যায় আর ভাবে তাকে কেন কেউ গুলি করেছিল, সে কি এমন করেছে। নীলাম তখন ভয়ে ভয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় আর শেখার এই সবকিছু সিসি ক্যামেরাতে দেখে অফিসারকে বলে যে কোনো ক্রিমিনালই নিজের পুরাতন জীবনের কথা মনে করে ভয় পায়, আর যেহেতু তার স্মৃতি নেই তাই নিজের সত্যি ধীরে ধীরে সে জানবে আর সারপ্রাইজড হবে। এবার সে কিন্তু খুব স্মার্ট, তাই তার পরবর্তী পরিকল্পনা সেখানেই আছে যেখানে সে 2 বছর আগে গুলি খেয়েছিল। তাই আমি নিশ্চিত নীল এবার সেই জায়গায় যাবে নিজের সম্পর্কে আরো জানতে। তো তারপরে শেখারের কাছে কল আসে ডলি মিসিং, তার ঘরও লন্ডভন্ড হয়ে আছে। এই খবর পাওয়ার সাথে সাথে শেখার তার টিম নিয়ে সেখানে যায় তদন্ত করতে। পারাম তো রেগে শেখারকে বলে, এবার আমাকে বল যে আমি ডলিকেও মেরে দিয়েছি। আমি বলছি তো এইসব তারই কাজ, স্যারকেও সেই মেরেছে বা তুলে নিয়েছে। শেখার বলে, স্যার আমরা ডলি এবং ডিআইজি স্যার দুজনকেই খুঁজে বের করব। পারাম বলে, তোর কিছুই করতে হবে না, আমি আমার ডলিকে নিজেই খুঁজে বের করব। তখনই দেখা যায় তাকে কেউ একজন কল করে আর বলে, ডলিকে চাও? তাহলে আমার সাথে দেখা করো। পারাম তো রেগে মেগে গালি দিয়ে বলে, এই তুই অপেক্ষা কর, আমি আসছি তোর অবস্থা খারাপ করতে।
এদিকে নীল কম্পিউটারে সার্চ করে সেই ঘটনার ব্যাপারে জানে যা 2 বছর আগে তার সাথে ঘটেছিল। নীল সেখানে গুন্ডেচা ফ্যামিলির আর্টিকেল পায় যেখানে পুরো ফ্যামিলি মারা যায় গুলি খেয়ে। আর এই ফ্যামিলির মুখ দেখে নীলের কিছু আবছায়া আবছায়া স্মৃতি মনে পড়ছিল। সে দেখে তাকে একটা লোক খুব বাজেভাবে মারধর করছে। নীলাম কিছুই বুঝতে পারে না আর মাথা ব্যথায় সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে পারাম আসে সিক্কির সাথে দেখা করতে, কারণ তাকে সেই কল করেছে। সিক্কি পারামকে বলে, আমি জানি তুই ডিআইজি স্যারকে মেরেছিস, তারপর নিজের গার্লফ্রেন্ড ডলিকেও, আর তোর পরের শিকার আমি, তাই আমি তোকে ছাড়ব না। পারাম বলে, চুপ কর মিথ্যাবাদী, তুই ওই ডিআইজি স্যারকে আর ডলিকে মেরেছিস অথবা গায়েব করেছিস, তাই সত্যিটা বল। তো এখানে দুজনের মধ্যেই লড়াই হয় আর সিক্কি তাকে মারতে যায়। তবে তখনই সেই কালো হুডির ব্যক্তি সিক্কিকে শুট করে পারামকে বাঁচিয়ে নেয়। এদিকে নীল একটা পুলিশ স্টেশনে আসে আর বলে, আমি গীতাঞ্জলি গুন্ডেচার ভাতিজি, আমি জানতে চাই তাদের ফ্যামিলির কেউ বেঁচে আছে কিনা। পুলিশ গুন্ডেচা ফ্যামিলির রেকর্ড দেখায় আর বলে, আমার মনে হয় না এই ফ্যামিলির কেউ বেঁচে আছে। হ্যাঁ, তাদের ফ্যামিলিতে আলিশা নামের একজন কেয়ারটেকার ছিল যে গায়েব হয়ে যায় পুলিশ সেখানে পৌঁছানোর আগেই। আর তার সাথে ওই ফ্যামিলির 2 বাচ্চা দিয়া গুন্ডেচা এবং আঙ্কুশ গুন্ডেচাও হারিয়ে যায়। তাদের ইনফরমেশন আমরা পাইনি, হয়তো সেটা আলিশাই দিতে পারবে। আমাদের কাছে আলিশার কোনো ছবি পর্যন্ত নেই এবং কোনো প্রমাণও নেই। তো এই সব শুনে নীল কান্না করতে করতে চলে আসে গুন্ডেচা বাড়িতে। এবার সেখানে আসার পরই নীলের মনে পড়ে সেই বাড়িতে কেয়ারটেকার হিসেবে জব করত। সে ভয়ে ভয়ে বলে, আমি তাহলে সেই কেয়ারটেকার, আমি আলিশা। শেখার ভিডিওতে এই সব দেখে আর বলে, আমাদের এটা জানার প্রয়োজন নেই সে কেয়ারটেকার নাকি আলিশা, আমাদের জানতে হবে নীল এই গুন্ডেচা ফ্যামিলিকে মার্ডার করেছে এবং তা স্বীকার করছে কিনা। তো তারপরে নীল বলে, আমি কি তাদের খুন করেছি? নীল তখন রক্তের ছোপ ছোপ দাগ দেখে মনে করতে থাকে গীতাঞ্জলি তাকে গুলি খাওয়ার পর বলেছে বাচ্চাদের নিয়ে পালাও। নীল এই সব মনে করার পর বলে, তার মানে আমি খুন করিনি, সেদিন অন্য কেউ এসেছিল। এইসব মনে করতে করতে তার আরো মনে পড়ে ওইদিন কিছু মুখোশ পরার লোক এসেই একে একে সবাইকে শুট করে। নীল এবার বেহুশ হয়ে যায়। শেখার বলে, আমি চাইলেও তাকে বিশ্বাস করতে পারবো না, আমাকে দেখতেই হবে সে আসলে কে। কিছুক্ষণ পরই নীল উঠে পড়ে আর সে সোজা একটা রুমে যায় আর একটা মোবাইল ফোন বের করে সেটার সিম ফেলে দেয়। তখনই শেখারকে একজন অফিসার বলে, স্যার এটা কিভাবে সম্ভব? নীল বেহুশ হয়ে হুশে আসলো। তার পরপরই কিভাবে তার মনে পড়লো সে মোবাইল 2 বছর আগে কোথায় রেখেছে। সে এখান থেকে না পালিয়ে নিজের মোবাইল কেন ইউজ করছে। এবার নীল ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইল করে। শেখার বলে, তার মানে সে জানতো আমরা তাকে দেখছি। আর সেদিন যদি গুন্ডেচা ফ্যামিলিকে অন্য কেউ না মারত তাহলে সে নিজেই মারত আর মোবাইল চেঞ্জ করত। যেহেতু সেদিন সে তাদেরকে মারতে পারেনি তাই মোবাইলও চেঞ্জ করেনি, আজ সুযোগ পেয়েছে করেছে। নীল এইরকমই করে প্রতিটা খুনের পর সে নিজের মোবাইল বদলে নিজের পরিচয় বদলে দেয় যাতে করে সে তার পরবর্তী শিকার ধরতে পারে। আমি যাচ্ছি লখনউ তাকে তার শাস্তি দিতে, আর তোমরা তাকে নজরে রাখো। শেখার যাওয়ার পরপরই সব ক্যামেরা নষ্ট হয়ে যায় আর একটা ক্যামেরাতে নীল বলে, হ্যালো, কেমন লাগলো আমার পারফরমেন্স? আপনারা আমার থেকে যা জানতে চেয়েছিলেন তা জেনেছেন তো? সত্যি বলি, আমার অনেক মজাই লেগেছে আপনাদের সাথে খেলতে। তো সবাই সেখানে শকড হয়ে নীলকে দেখেই যায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এতদিন যতগুলো ফ্যামিলির মৃত্যু হয়েছে সবগুলোই কেয়ারটেকার সেজে বা বিভিন্ন রকমের রূপে নীল করেছে। এবার প্রশ্ন, কেন করতো সে এমন? এটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। অন্যদিকে পারামের হুশ আসে আর সে দেখে সেই হুডি পরা লোককে। লোকটা বলে, তোর যা জানার তা তাকে জিজ্ঞেস করে নেয়। দেখা যায় ভিডিওতে নীল এসেছে। নীল বলে, হ্যালো মাই ডিয়ার হাজবেন্ড, আজ আপনার মেজাজ কেমন আছে? খুব রেগে আছেন? কনফিউজড হয়ে আছেন? আমিও আগে আপনার সাথে এরকমই থাকতাম, তবে এখন হাওয়া বদলে আমার দিকে আছে, তাই এবার আমি যা চাইবো তাই হবে। পারাম বলে, দেখ তুই আমার সাথে যা করার কর, কিন্তু ডলিকে ছেড়ে দে। নীল বলে, আরে চিন্তা করবে না, কিছু না বলে তোমাদেরকে আমি কিছু করবই না। এই কাহিনীর স্ক্রিপ্ট তুমি লিখলেও শেষটা আমিই করব। খুব জলদি আমাদের দেখা হবে। তো তারপরে নীল আসে একটা বাড়িতে যেখানে সে ধরে এনেছে শেখার, পারাম, সিক্কি আর ডলিকে। নীল বলে, তোমরা আমার জন্য অনেক অপেক্ষা করেছো, এবার তোমাদেরকে আমি কেয়ারটেকারের সাথে পরিচয় করাচ্ছি। দেখো, সেই কেয়ারটেকার তো আমি, তবে আমি কারো সাথে অন্যায় করিনি। আমার কাজই তো কেয়ার করা আর টেক করা, মানে তাদের জান টেক করা।
আমি সেটাই করেছি। এখন দুনিয়ার কাছে লাগবে আমি পাপ করেছি, তাই আমার ফাঁসি হয়ে যাওয়া উচিত। আসলে এই দুনিয়াটাই এমন। তারপর সেই হুডি পরা লোকের মুখ দেখানো হয় আর দেখা যায় সেই মিকি। আর এই মিকিও নীলের হয়ে কাজ করছিল। এবার নীল শেখারকে বলে সে আমাকে গ্রেফতার করতে আসছিল, তাই ভাবলাম তাকে হতাশ করে কি লাভ, সেজন্যই আমি তাকে এয়ারপোর্ট থেকেই তুলে এনেছি। আর ডলি, কিছু বলবে তুমি? তোমার তো অনেক কিছুই বলার কথা আমাকে। আমার হাজবেন্ডের সাথে যে অ্যাফেয়ার ছিল তোমার। ডলি বলে দেখো, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি যা করেছি সব পারামের জন্য, আমি তাকে ভালোবাসি। তো পারাম তখন কিছু বলতে যাবে, তখনই নীল তাকে বলতে থাকে তুই কথাই বলিস না, তোকে আমি বলার মতন ছাড়িনি। যখন তোর স্ত্রী ছিলাম তখন তোকে আমি অনেক বলতে দিয়েছি আর যা চেয়েছিস তা করতে দিয়েছি, তবে আজ আমার মতে সব চলবে। সিক্কি বলে আমাকে ছেড়ে দাও, আমিও তোমার মতনই ক্রিমিনাল, আমি কিন্তু তোমার কাজে আসব। নীল বলে তুই তোর মুখ বন্ধই রাখ। শেখার বলে তুই এরকম কাজ করছিস কেন, কারণটা কি? নীল বলে তুমি এটা জানতে চাও যে আমি ফ্যামিলিগুলোকে কেন মারি আর তোমাদের সাথেই বা এই গেম কেন খেলেছি? শেখার বলে আমি দুইটাই জানতে চাই। নীল তখন বলে তাহলে শুরু থেকেই কাহিনী শুরু করছি। ভায়োলেন্স আমার সবচেয়ে পছন্দের শব্দ, যার সাথে সম্পর্ক আমার ছোটবেলা থেকেই হয়ে যায়। ছোটবেলায় বাবা মাকে মারপিট করত আর আমার কাছে মনে হতো কেউ আমার অবুঝ নিষ্পাপ মনে হাতুড়ি দিয়ে মারছে। ভালোবাসা পাওয়ার বয়সেই আমি অনাথ হয়ে যাই। আমার দাদা দাদি আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। এখন তোমরা হয়তো ভাবছো বেচারি অনাথ বাচ্চাকে তার দাদা দাদি অনেক আদর যত্ন করেছে, কিন্তু এরকম কিছুই হয়নি। সেই বাড়ি গিয়ে আমার পরিচয় হয় ঘৃণা নামক একটা শব্দের সাথে, কারণ আমার বাবা আমার মাকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন, তাই তারা কেউই আমাকে পছন্দ করতো না। সারাক্ষণ আমাকে টর্চার করে যেত বিভিন্নভাবে। আমার মাসুম ছোটবেলা ধ্বংস হয়ে যায় দাদা দাদির বাড়িতে। আমার মনে কষ্ট জমতে জমতে পাথরে পরিণত হয় আর কষ্ট থেকে আমার ভেতরে কিলারের জন্ম হয়। তাই 16 বছর বয়সে আমি আমার চাচিকে মেরে ফেলি। তারপর আমার দাদা দাদি থেকে শুরু করে এই পরিবারের সবাইকে আমি খুন করি। তবে তাদেরকে মারার পরও আমার ভেতরের রাগ প্রতিশোধ শেষ হয়নি। সেজন্য আমি কেয়ারটেকার হয়ে সেই সমস্ত ফ্যামিলিকে খুন করি যারা হ্যাপি ফ্যামিলি হওয়ার নাটক করে। তবে আমি বাচ্চাদেরকে ছেড়ে দিই কারণ তারা নিষ্পাপ হয়। তো হ্যাঁ, আমি সেই কেয়ারটেকার যে সমস্ত পরিবারগুলোকে মেরেছে, শুধু গুন্ডেজা ফ্যামিলি বাদে। কেস তো শুরু করেছো তোমরা এখান থেকেই। তবে আফসোসের কথা, আমি তাদেরকে মারার আগেই অন্য কেউ তাদেরকে মেরে দিয়েছে। আমি নতুন নতুন সেখানে যাই, তাদেরও একই অবস্থা ছিল, সম্পত্তি নিয়ে অশান্তি। তাই আমি ঠিক করি এদের শেষ করব। কিভাবে সেদিনই কিছু লোকজন এসে তাদের শুট করে দেয়। আমি বাচ্চাদের নিয়ে পালাতে যাই আর তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর তো কাহিনী তোমাদের জানাই। শেখার বলে আইন তো তোকে ছাড়বে না, তোর পিছু সবসময় করবে। নীল বলে তো এবার যখন তোমরা সব জেনেই গিয়েছো, তো খেলা এখানেই শেষ করছি। মিকিকেও নীল খুন করে এবং তারপর তাদেরকে আগুন ধরিয়ে দেয়। পারাম ডলিকে বাঁচিয়ে কোনো মতে বের করে ফেলে তার বাচ্চার জন্য, আর নীলকে পারাম আটকে ভেতরেই রাখে। বাইরে থেকে ডলি তখন দেখে সেখানে বিশাল ব্লাস্ট হয়েছে। এটা দেখে সে খুব কান্না করে পারামের জন্য। এরপরই কেটে যায় 1 বছর। ডলি একজন লোককে বিয়ে করেছে এখন, আর তার একটা ছেলেও হয়েছে যে পারামের। তো ডলি এখন খুব হ্যাপিই ছিল। ডলির হাজবেন্ড বলে আমি আমাদের নতুন প্রতিবেশীকে ইনভাইট করেছি, একটু পরই আসবে। তো দেখা যায় সেই প্রতিবেশী আর কেউ নয়, নীল। ডলি তাকে দেখেই ভয়ে কেঁপে ওঠে। নীলের সাথে ছিল দিয়া এবং আঙ্কুশ। নীল তখন ডলিকে জড়িয়ে ধরে বলে আমি নিশা, আপনার নতুন প্রতিবেশী। ডলির তো তখন ভয়েই অবস্থা খারাপ, আর তার এই ভয়ার্ত চেহারার সাথে গল্পটি এখানেই শেষ হয়। তো এর পরবর্তীতে নীল ডলির সাথে কি করবে তা তো আর এখানে দেখানো হয়নি। যদি কখনো এর পরবর্তী পার্ট রিলিজ হয়, তখনই হয়তো আমরা জানতে পারবো নীলের পরবর্তীতে আর কি কি কাহিনী ঘটাবে। তো যদি কখনো এর পরবর্তী পার্ট রিলিজ হয়, আমি অবশ্যই সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।